মর্নিং। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এবার সোজা চলে আসলাম গোকুলে যমুনা নদীর ধারে। এই সেই যমুনা নদী যেখানে কৃষ্ণকে মাথায় করে নিয়ে পার হয়েছিল বাসুদেব। এখানে আসার আগে কিন্তু আমরা মথুরায় গেছিলাম, কিন্তু মথুরার ভেতরে কোনো ফোন নিয়ে ঢোকার কোনো পারমিশন নেই, ওই জন্য কিছু তুলতে পারিনি ওখানে। তারপরে দেখো যমুনা নদীর এখানে কিছু ছবি টবি তুলে সোজা রওনা দিলাম রমন রথে যাওয়ার। আর আমরা এমন সময় রমন রথে এসে দেখি এখানে আরতি হচ্ছে, পুজো হচ্ছে। আমরা তো বললাম বেশ ভালো সময়ে আমরা এসেছি। তারপরে দেখো এখানে সবাই নাচ করছে, আরতি হচ্ছে বলে আমরাও একটু আরতি দেখলাম। তারপরে এখানে দেখি অনেক হরিণ আছে, এগুলো কিন্তু অনেক পুরানো, অনেকগুলো হরিণ সবাই খেতে দিচ্ছে। আমরা তো জানি না যে নিয়ে আসতে হয়, এবার কি করব, আমরা ওই লোক দিচ্ছে তাদের কাছ থেকে নিয়ে আমরা কিছু দিয়েছি। তারপরে চলে আসলাম, এই হচ্ছে শ্রীকৃষ্ণর খেলার জায়গা। এখানেই শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে মানুষ হয়েছে। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে আমি এই রমন রথে আসবো। যাই হোক, রাধারানীর কৃপা না হলে এইগুলো হয় না। রাধারানী আমার উপরে কৃপা করেছে বলেই আসতে পেরেছি। তারপরে দেখো সবাই এখানে বালিতে গোড় দিচ্ছে। তারপরে কিন্তু আমরা সবাই মাটিতে বসে সেই বালি পুরো গায়ে টায়ে লাগাচ্ছি আর ভাবছি শ্রীকৃষ্ণকে তো কোনোদিন দেখতে পাইনি, তার চরণের ধুলো তো অন্তত গায়ে লাগাই। আর এখানে এসে মনে একটা যেন আলাদা অনুভূতি মনে হচ্ছে। তারপরে আমার ছেলেরাও ধুলো বালি পুরো গায়ে মেখেছে, আর যে যার মতো বালি দিয়ে সব কিছু বানাচ্ছে। আর আমার দেওর হচ্ছে মাটিতে গড় দিচ্ছে। ইয়া বিল্ডিং গেল। তারপরে আমার দেওরকে জিজ্ঞেস করলাম মনে শান্তি হয়েছে? আমার দেওর তো বললে হ্যাঁ হয়েছে, ওর খুব ইচ্ছা ওখানে গেলে ও গোড় দেবে। তারপরে দেখো পাশে ছিল একটা শিব মূর্তি, তা সেখানে একটু ছবি তুলে নিলাম। আর এখানে গোশালা দেখো, গরুগুলো কত গরু, আর এত রোগা, দেখতেও এত খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। আমরা যখন পাশে গিয়ে দাঁড়ালাম তখন না আর কি আমাদের দেখে খাওয়ার জন্য খুব ছটফট করছিল। তারপরে আমার ছেলেরা পাশে একটা গাছের পাতা ছিঁড়ে ওদেরকে সব কিছু খাওয়ালো। তারপরে আসলাম রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে। শুনেছি এখানে চ্যান না করলে এখানে আসার কোনো মানেই হয় না, তাই আমি ছেলে সবাই এখানে চ্যান করে নিলাম। তারপরে এবার যাবো বর্ষানালায় যাওয়ার জন্য দেখো পাহাড়ে যে উঠতে হবে আর কি, রাধার বাড়ি তো পাহাড়ে। তারপরে রোপের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। রোপ আসলে আমরা রোপে উঠে পড়লাম। আর আমার দেওর তো মোটে উঠবে না, যেহেতু ওর বমি হয়। ও বলছে আমি এই রোপে উঠলে বমি হবে, চারিদিক থেকে আটকানো। তারপরে বললাম ওর কিছুই হবে না, চল। আমাদের দরজার কাজটা খোলা রেখেছিলাম। তারপরে দেখো উপর থেকে কত সুন্দর লাগছে নিচেরটা দেখতে। ওই দিক থেকে রোপ আসছে আর আমরা এই দিক থেকে যাচ্ছি। তারপরে চলে আসলাম বর্ষানালায়, রাধার বাড়ি। কতক্ষণ থেকে ভাবছি কখন উপরে উঠবো। তারপরে দেখো পুরো ঠাই রোদ্দুরিতে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু 5টা না হলে খুলবে না। কথাই বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই হয়েছে। কষ্ট হোক আর যাই হোক, না দেখে আর ছাড়ছি না। পরে ভাবলাম এখনো তো গেট খুলতে দেরি আছে, এতক্ষণ কি করব, তোমাদেরকে নিচের নাজারাটা একটু দেখাই। দেখো উপর থেকে নিচের যে বড় বড় বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। তারপরে দেখো ওই সাইডে যে বড় একটা মন্দির মতো দেখাচ্ছে, এই দেখো এটা কিন্তু একটা বড় মন্দির। আমরা এখানে যাইনি অবশ্য। তারপরে ছেলে ডাক দিয়ে বললো মা গেট খুলছে, তাড়াতাড়ি চলে আসো। তা চলো তোমাদেরকে একটু দেখাই কতটা লোক হয়েছে আর ভিতরে রাধার বাড়ি কত সুন্দর। কত ভিড় দেখো। তারপরে আমার কাছে ছিল ফুলের ডালি। আমার ছেলে বলছে মা তুমি পারবা না, তুমি আমার কাছে দাও। তারপরে আমার ছেলের কাছে দিলাম, ছেলে পুজো টুজো দিতে। ওখান থেকে আসলাম নন্দগ্রামে। আর তোমাদের এই রাধার বাড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার দেওরের সাথে নন্দগ্রামে কটা ছবি তুলি।